স্টুডেন্টরা বেশি মারা গেছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল। জামায়াতে ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল। পুরো দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্টে। অ্যাবসলিউটলি। কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি, চিটাগং বিভাগ নাকি বগুড়া, চিটাগং এখন নতুন গোপালগঞ্জ কিনা, এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ? মানে এইটা এই বিভক্তিটাকে মানে চিটাগং এর তো না, মানে এটা এটা এই ডেলিভারেটলি আলাপগুলি কেন তোলা হচ্ছে? মানে আপনি এটাই আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে, মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের তো এই যে সংস্কারের কথা আমরা বলছি, অর্থাৎ নর্মালসিতে ফেরত আসা, এটা সময় লাগবে। এখন এই যে সময় লাগবে, এখন সবাই রেগে আছে যে তুই আওয়ামী লীগ, তুই জামাত, তুই মানে আগে কি করছিস 15 বছর। এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ক্ষোভ প্রকাশের জায়গা হয়ে গিয়েছে। এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। না, এইটা খুবই ইন্টারেস্টিং। আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আমার কথাতেই বলি, অন্য কথাতে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না, কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেল বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে, হ্যারি পটারের চাচার ভূমিকায়, নানা ধরনের কিছু। তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রতকর ছিল। কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে, তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন, আপনাকে তো দেখিই নাই। তো এখন এই মাঠে কারা, ওই মাঠে কোন লোক, আমার এটাতে খুবই কনফিউজ লাগে। এবং আপনি নিশ্চয়ই এটা আরো, আপনি অনেক বেশি জনপ্রিয়, আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন। যাই হোক, এটা একটু বলে রাখলাম আর কি। জনাব রবিন হোসেন প্রিন্স, আমি যেটা জানতে চাইছিলাম যে জনগণ কি চায় বা জনগণের চাওয়ার সাথে আমরা এটা বুঝতে পারি কিনা, আমরা এটা জানতে পারি কিনা। যেমন আমিও কিন্তু আসলে একাডেমিক জায়গা থেকে আমাদের জনগণ তাদের রাজনৈতিক নেতার কাছ থেকে কি চায় 500 জনের কাছ থেকে সেরকম একটি প্রশ্নপত্র তৈরি করছিলাম। খুবই সারপ্রাইজিং উত্তর কিন্তু আসছে। জনগণ কি চায়? জনগণ আসলে চাকরি চায়, জনগণ আসলে বাজারের জিনিস কমুক সেটা চায়, কিন্তু বাজারে যে আরেকজন জিনিস বেচে এটা জনগণের অনেক সময় মনে থাকে না। মানে জনগণ আসলে তার নিজের জায়গা থেকে একটা সুবিধাজনক অবস্থান চায়, যে বেতন বেশি বাজারে দাম কম, কিন্তু এটা তো আসলে কতটা সুবিধাজনক সেটা বোঝা, সেটাও তো একটা মুশকিল। তো জনগণের চাওয়াটা আপনি কি বোঝেন, আপনি আসলে বোঝেন কিনা, এটা কে বোঝে আসলে জনগণের চাওয়াটা? জনাব রবিন হোসেন প্রিন্স। না, আমার ধারণা মানে আপনি যে আগের প্রশ্ন আর এতে দুটো মিলালেন, তাতে বুঝি জনগণের চাওয়া বোধহয় বুঝতে খুব একটা অসুবিধা হয় না, সাধারণভাবে বোঝা যায়। কিন্তু জনগণ আস্থা স্থাপন করছে কিনা সেইটাই হয়ে গেছে প্রধান বিষয় আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমরা বা আমাদের পার্টি মনে করি আমাদের রিভিজিট করা দরকার, সেটি একটি ব্যাপার। কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যেটা আগে হয়তো বা বলেছি, যে দেখুন আমরা বা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কাজকর্মগুলো করেছি, আপনি কি বলেন, দেখেন একটা সময় তো নিষিদ্ধ ছিলাম, সেটা অন্য যুগ। কিন্তু যখন আমরা রাজনীতি করার সুযোগগুলো পেলাম, তখন কি আমরা শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেছি? বামপন্থার নামে এমন এমন ডাকসেটে নেতা, তারা দেখবেন ঠিক এ পোল অথবা ওই পোলে চলে গেছে। সুতরাং এই জায়গায় যে একটা নিজের জায়গায় দাঁড়িয়ে যে কার্যক্রমের জায়গাটা, এটা কিন্তু দীর্ঘদিন বামপন্থীরা করতে পারেনি। কারণ আমরা সিপিবি এইবার 2000, আপনার নিশ্চয়ই মনে আছে, খালি জাস্ট ছোট্ট করে, এটা তো ইতিহাস অনেকেও জানে না, 94 সাল থেকে প্রথমে বাম ফ্রন্ট গড়ে তোলা হলো, ওইটা চললো না, 11 দল গড়ে তোলা হলো, সবাই চলে গেল। 8-9 পরে সিপিবি একা চললাম, তারপরে সিপিবি বাসদ, তারপরে আবার বাম গণতান্ত্রিক জোট গড়ে তুললাম, আবার 2 দল চলে গেল। তার মানে দেখেন, মানে আমি বলছি যে এইগুলা সব ডাক সেটা নেতারা। সুতরাং মানুষ যে আমাদের প্রতি আস্থা স্থাপন করবে, সে ব্যক্তি বলেন বা এই ধরনের দল বলেন, অতীত দিনের অনেকগুলো কর্মকাণ্ড এ ধরনের সংকট তৈরি করেছে বলে মনে হয়। তবে আমরা জিনিসটাকে পজিটিভলি নিতে চাই, যে মানুষ যা চায়, কিন্তু সে দেখতে চায় যে এই কাজটা সে ক্ষমতায় যাওয়ার পরে এই কাজটা করবে। আপনি এখানে যে কথাটা বললেন যে 500 জনের সার্ভে, এটা শুনে আমার ভালো লাগলো বলতে, অন্য জায়গায় বলি যে চাকরির কথাটা বললেন, আমি মাঝে একটা আলোচনা করছিলাম কিছু চিন্তক মানুষের সাথে। ইন্টারেস্টিংলি তারা এই কথাটা বললেন যে দেখেন, ব্রিটিশ সময় থেকে শুরু করে এই সময় যত আন্দোলন দেখবেন, সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রথম প্রশ্ন ছিল তার চাকরির প্রশ্নটা। কিন্তু অনেক সময় হয়তো এই শব্দটা না বলে আমরা অন্য শব্দ বলি, কিন্তু এটা আপনি ব্যাখ্যার যাচ্ছি না, গেলে দেখলাম খুবই কারেক্টলি এই জিনিসটা আছে, যে মানুষ সেটা পেলেই সেটা অন্য জায়গায় যাবে না। ভাষা আন্দোলনের বিষয়টা না, ধরুন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সে যখন দেশটা চেয়েছে, আমার পয়েন্ট হচ্ছে এরকমের, যে এই দেশে থাকলে, কারণ ব্রিটিশ থাকলে আমার কাজটা হবে না। আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশ চেয়েছে, সে তখন চেয়েছে যে এই দেশে হলে আমার কার্যক্রমটা শুরু হবে। আমি বলছি যে এই জায়গাগুলো, আর ওইটা তো এক একটা পর্ব, যে পর্বই
আমাকে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রাম, আমার নিজের আত্মমর্যাদা, এই জায়গাগুলো করার ক্ষেত্রে কাজটা করেছে। সুতরাং সেই জায়গাগুলোতে হয়তোবা আরো পিন পয়েন্ট করে, কিন্তু আমি পিন পয়েন্টের থেকে আরো জোর দিচ্ছি যে মানুষ বলে যে আপনারা তো ভালো কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা এরকম কোনো শক্তি আমরা দেখছি না যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করব। ধরুন এখানে ফাহিম, এখানে বিএনপি এবং তার নেতার কথা, ফাহাম যে কথাটা বললেন যে তিনি আসলে এই জায়গাগুলো হবে, যে কোনো কারণে হোক না কেন, কেউ পছন্দ করুক আর না করুক, বাস্তবতা তো তাই। মানুষ এটা মনে করে যা গেলে আওয়ামী রেজিম নেই, এখন এই রেজিম আসছে, তার প্রধান নেতা তিনি এসে যদি কিছু করতে পারেন, সুতরাং জেনুইন মনে করবে, সম্পর্কের জায়গাটা মনে করবে এবং নানাভাবে চিন্তা করবে, কিন্তু সেই জায়গাগুলো তো নাই। কিন্তু আমি আগে যে কথাটা বলেছি খালি শুধু বিবেচনার জন্য বলি, আপনি দেখেন যে এই যে ধরেন গতকালকের আমার উপরে ঘটনাটাকে আমি যদি প্রধান নাও ধরি, কিন্তু এই ঘটনা অন্য দলগুলোর উপরে ঘটলে কি ঘটতো, বা আমি কাউকে ছোট করছি না, আমি দল নিয়ে ছোট করছি না, দেখবেন বিভিন্ন মিডিয়া অন্যদেরকে যেভাবে সামনে নিয়ে আসে, আপনি একটু রিভিজিট করে দেখেন তো আমাদের কথাবার্তা অন্যগুলো। না না, কিন্তু প্রিন্স ভাই, এটাই হচ্ছে তো সত্য। কিন্তু প্রিন্স ভাই, আপনার কাছে কি মনে হয় না যে পরিমাণ জনসমর্থন আপনার আছে, বা যে পরিমাণ লোক আপনার কথায় আপনার আদর্শ অনুপ্রাণিত হয়, সেই তুলনায় আপনি অনেক বেশি মিডিয়ার কভারেজ পান? না, আমি মনে করি সেটা বলেন, আমি মনে করি সেটা বিএনপি এবং অনেকগুলো দলের থেকে বেশি পাই, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি বলছি তাদের অনুপাতে বেশি পাই, আমার কোনো বলতে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আপনি দেখবেন, আমি নাম বলতে চাই না, আপনি বেশ কয়েক বছর ধরে অনেককে প্রমোট করে সামনে আনা হচ্ছে, অনেক দলগুলোকে সামনে আনা হচ্ছে। আমি খালি আপনাকে প্রশ্ন করতে চাই, কমিউনিস্ট পার্টির যে জনসমর্থন বা যতটুকু আছে, তাদের কি মানে কমিউনিস্ট পার্টির থেকে 1/3 বা 1/4 থেকে কি বেশি আছে? আমি খালি প্রশ্নটা করে রাখলাম। কিন্তু অবশ্যই মিডিয়া এবং এইটাও সে ইন্টারেস্টিং। আমার ধারণা যে আমরা ইঙ্গিতটা বুঝতে পারছি। আমিও বিষয়টা নিয়ে আর নাম না বলি, বরং দর্শকরা কি জানতে চেয়েছেন সেটা আমরা একটু বলি। আপনার সাথে প্রিন্স ভাই আমি কিছুটা হয়তো এটাতে একমত হব, যে আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে নিযুক্ত না করা আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তার এই বক্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 91% দর্শক তার এই বক্তব্যকে সমর্থন করেছেন, শতকরা 9% দর্শক এটিকে সমর্থন করেন নাই। 64,000 জন ভোটে অংশগ্রহণ করেছেন। আমি একটু জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছে যেতে চাই যে আপনি তো আসলে সব বিএনপি নিয়ে প্রশ্ন করছেন। আমি এবার আপনার প্রিয় বিষয়ে আসছি। আপনি তো একজন মধ্যবিত্ত, বাঙালি মধ্যবিত্ত বিশেষজ্ঞ, সেটি নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে বাঙালি মধ্যবিত্তকে এই যে চাওয়ার জায়গা থেকে, মানে প্রিন্স ভাই যেটি দাবি করলেন সেই দাবিটার সাথে আমি আসলে কিছুটা একমত, যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি শুধু ধর্মের ব্যাপারটাকে যদি আমি একটু আলাদা করে রাখি, তাহলে তারা যে আদর্শকে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষের সামনে, সব মানুষের জন্য ন্যায্য অধিকার, সমান অধিকার, সব মানুষের জন্য একটা, এটা তো এমন হওয়ার কথা না যে সেটা মানে মানুষের কাছ পর্যন্ত যাবে না, পৌঁছাবে না। তাকে সবসময় আরেকটা কোনো বড় দলের লেজুর ভিত্তির জায়গায় থেকে যেতে হবে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? বাঙালি মধ্যবিত্ত কেন এইটাতে আকর্ষিত হইল না, বা সেই অর্থে আকর্ষিত হইল? কমিউনিজম হ্যাজ গট নো ফিউচার, অ্যাবসলিউটলি নান হোয়াটসোএভার। মানে আই এম সরি টু সে দিস, মানে প্রিন্স ভাই আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এটার কোনো ফিউচার নেই। মানে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে দলগুলো সিপিবির মতো এই দলগুলো আসলে রাজনীতির দল করেন, মানে রাজনৈতিক দল না। এটা হচ্ছে কি, আসলে আপনি খুব খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির একটা টুল। সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি টুল অর্থাৎ হচ্ছে কি, ধরেন তাদের চাহিদা হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসা, মানব জমিনের প্রথম পৃষ্ঠায় আসা, যে তারা একটা মানববন্ধন করলেন সেজন্য ছবি, মানে তাদের গুরুত্ব দেওয়া হবে। বাট আপনি যদি পার্টির স্ট্রাকচার খেয়াল করেন, ইটস দ্য কংগ্রেগেশন অফ লুজার্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এই দলের কোন দলেরই কোন লেফটিস্ট দলের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশে। আচ্ছা, আমি একটু দুইটা একটু প্রশ্ন করতে পারি না ফার্ম? একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কমিউনিজমের কোনো ফিউচার নাই এটা বলতেছেন, এটা কি সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, ভালো কোনো কমিউনিস্ট রাষ্ট্র টিকে না সেইটার জন্য, নাকি এটা আদর্শগতভাবে এটা ফল্ট, মানে আমরা সবাই মিলে একটা ন্যায় বিচারের জন্য একটা সমান ভূমি পাবো, এটা কেন ফেল করবে? মানে এটা আজকে হয়তো ফেল করছে, এই 50 বছর আপনার কাছে কেন মনে হচ্ছে ভবিষ্যতেও ফেল করবে? এক। আর দুই হচ্ছে রাজনীতিকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করতে চান? আপনি ওদের রাজনীতি বা ওনাদের রাজনীতি আপনি সংজ্ঞায়ন করলেন যে প্রথম পাতায় প্রথম আলোতে একটা ছবি হয়তো চায়, তো আপনি আর বুর্জোয়া দলগুলির রাজনীতি আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন? বিএনপির বা আওয়ামী লীগ, ওরা কি চায় রাজনীতিতে? ওরা তো ক্ষমতায় যেতে চায়। আচ্ছা,
লেফট পার্টিগুলো ক্ষমতায় যেতে চায় না। তারা সোশ্যালি গুরুত্ব পেতে চায়। দের ইজ এ ডিফারেন্স। ওকে, আপনি চিন্তা করেন যে সিপিবির যে প্রিন্স ভাই যেই আন্দোলনের এই যে যেই একটা প্রথমে বললেন যে উনি একটা পথসভা করছেন, পথসভার মধ্যে ওয়ার্ড শোষণ বিরোধী 4-5টা ওয়ার্ড, ওই কথা কি বাংলাদেশ কেউ বোঝে? গ্রামের মানুষ তাদের ওই অ্যান্টেনাটাই নেই যে এগেইন আই এম সরি টু প্রিন্স। না না, কিন্তু ফাহাম আমাদের প্রশ্ন অ্যান্টেনাটা নাই সেটা ঠিক আছে, অ্যান্টেনাটা থাকা দরকার কিনা, নাকি ধরেন থেকে কোনো লাভ নাই, থেকেও কোনো লাভ নাই, মানে কোনো ধরনের কোনো লাভ নাই। কারণ বামপন্থার ফান্ডামেন্টালি ফ্ল হচ্ছে কি এটা, যে বামপন্থা যদি আপনি কমিউনিজমকে যদি আপনি সাকসেসফুল করতে চান, হ্যাঁ, আপনাকে প্রথমত হিউজ মানুষ মারতে হবে। এই ছাড়া কমিউনিজম কাজ করবে না। চায়নায় হয়েছে, রাশিয়াতে একই ঘটনা ঘটছে, কিউবাতে একই ঘটনা ঘটছে। প্রচুর মানুষ মারতে হবে। আপনার রাশিয়ান রেভলিউশনের সময়, তার আগের 50 বছরের জারের যেই সময়টাকে রাশিয়ানরা বলে হচ্ছে খারাপ সময়, যত লোক মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে চায়নাতে। না কিন্তু ফাহাম, আমি তো সর্বশেষ যে দেশটিতে থাকতাম জার্মানি, তারা ঘোষণা না করলো, তারা তো এক ধরনের সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা করে তারা সফলতা পাইলো। ইউরোপের আরো দেশগুলিতে আপনি মানে স্ক্যান্ডিনেভিয়ারও 2-3টা দেশের কথা এরকম কইতে পারেন যে তারা নামটা হয়তো চেঞ্জ করছে। I don't their proper capitalism ওখানে মানে ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে সেটা ক্যাপিটালিজম, ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে, কিন্তু মিনিমাম মানে দড়িটা কোথায় সবচেয়ে দুর্বল এটা দেখার ক্ষেত্রে তো তারা সোশ্যালিস্ট। ব্যাপারটা হচ্ছে যে আপনি খুব খেয়াল করে দেখেন যে যেই সোশ্যাল ওয়েলফেয়ারের যে প্রোগ্রামগুলো, সেটা পৃথিবীতে সবচেয়ে ভালো কোথায় কাজ করে? ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোতে। অস্ট্রেলিয়াতে কাজ করে, এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি। আপনার পৃথিবীতে প্রথম পেইড ম্যাটারনিটি লিভ কোন কমিউনিস্ট কান্ট্রিতে হয়নি, হয়েছে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে। তো এগুলো বড় আলাপ। কিন্তু আমি যেটা ছোট করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে মুসলমান দেশগুলোতে আই ডোন্ট থিঙ্ক কমিউনিজম উড ওয়ার্ক। ওকে, কারণ হচ্ছে যে ধরেন এটার ধর্ম একটা বড় ইস্যু, এবং তার চাইতে বড় ইস্যু যে কমিউনিজমের যে ফান্ডামেন্টাল প্রেমিস, সেটা হচ্ছে গিয়ে আপনার যেই ন্যায্যতার যে ভাগ, সেটা হচ্ছে কি সামষ্টিক ভাবে। ওকে, ওয়ারেজ ধর্ম ইসলাম বলেন কিন্তু ক্রিশ্চিয়ানিটি বলেন, ন্যায্যতার যে ইউনিট সেটা ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে মানে ওই যে ধর্মকর্ম সমাজতন্ত্র, রেড মাওলানা, এগুলি শুধু এখন মানে এগুলি আর চলবে না, বা এটা ব্যর্থ ওই সময় ছিল, এখনো ব্যর্থই হবে। ইয়েস, অ্যাবসলিউটলি, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, মানে একটু কি সময় দিবেন? আমরা একটু প্রিন্স ভাইকে এই জায়গায় একটু শুনি যে প্রিন্স ভাই আপনার এই বক্তব্যের উপরে কি বলে। প্রিন্স ভাই, আপনি একটু যদি বলেন, একদম স্পেসিফিক বলেছেন কিন্তু ফাহাম কোনো ফাঁক রাখেন। আচ্ছা, ঠিক আছে। জি না, 2-3টা প্রশ্ন। একটা হচ্ছে এটা তো কি বলবো, প্রথমে তো দৃষ্টিভঙ্গিগত বিষয়। এটি হচ্ছে যেমন ধরেন সমাজতন্ত্র বা যেটা চাই কমিউনিজম, উনি যেটা বললেন, এইটা হচ্ছে একটা সামাজিক মালিকানার পৃথিবী গড়ে তোলা। কিন্তু আলটিমেটলি দেখবেন যে সামাজিক, আপনি যে ন্যায্যতা এবং অন্য কথা বললেন, আলটিমেটলি টুয়ার্ডস ওই দিকেই। এর বাইরে কিন্তু দুনিয়ার অন্য কোনো পথ আছে কিনা এটা আপনারা খুঁজে দেখতে পারেন। এটা হচ্ছে একটি কথা আমি প্রসঙ্গ করবো। 2 নম্বর, উনি চীন এবং রাশিয়ানে যে কথা বললো, আমার ধারণা এগুলো তথ্য করে যাচাই করে দেখা দরকার, কারণ এই তথ্যগুলো সব সঠিক কিনা এটা আমরা আমাদের দেখেছি যে এটা একটা নানা ধরনের বিষয় প্রচারণার মধ্যে এই জায়গাগুলো থেকে যায় বলে আমার কাছে মনে হয়। থার্ড পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, নিঃসন্দেহে যে এই জায়গাটিতে যেখানে কি বলে যে মুসলিম দেশ বা অন্য জায়গাগুলোতে সমাজতন্ত্র সম্পর্কে এবং তাদের সম্পর্কে ওই যে ব্যক্তি মালিকানার যারা রক্ষক, তারা কিন্তু ভিন্ন প্রচারটাকেই সামনে নিয়ে আসে এবং আসতে দেয় না, সেটি একটি ব্যাপার। আর একটা বড় ঘটনা ঘটেছে, এটা তো সত্য, যে একসময় সোভিয়েত ইউনিয়ন সহ যে সমাজতান্ত্রিক বিশ্বগুলো ছিল, তার যে বিপর্যয়টা ঘটে গেছে। কিন্তু আপনি যদি দেখেন, আপনি পূর্ব জার্মানির কথা বললেন, আমি সামান্য কয়েকদিনের জন্য 18 সালে গিয়েছিলাম, দেখে এসেছি অন্য জায়গাগুলো। এবং এমনকি আপনি যদি ওয়েস্টার্ন দেশগুলোতে দেখেন, আগে যেভাবে তাদের সোশ্যাল ওয়েলফেয়ারের যে জায়গাগুলো ছিল, আমি রিসেন্টলি লন্ডন এবং অন্য জায়গার কথা শুনছি, তারা যেভাবে কাটিল করে নিয়ে আসছে, তার অন্যতম কারণ তারা যে ক্যাপিটালিজমের মধ্যে যে সমাধান খুঁজছে, ওইটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আলটিমেটলি হয়তোবা এক এক দেশ এক এক ধারণার মধ্যে থাকবে, কিন্তু সোশ্যালিজমের যে মূল ভিত্তি,
সেটাকে ভিত্তি করে আগাতে হবে। প্রিন্স ভাই, বাংলাদেশে আমি একটু দর্শকদের জন্য ফাহামের দুইটা পয়েন্ট আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতেছে। এক হচ্ছে যে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডগুলিতেই সবচেয়ে বেশি সোশ্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করা সম্ভব হয় কিনা, এবং এটার একটা উদাহরণ বা দৃষ্টান্ত আমাদের সামনে আছে কিনা। আর দুই, উনি একদম স্পষ্ট বলেছেন যে মুসলমান প্রধান দেশগুলিতে যে সামষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্জন এবং সামষ্টিক মালিকানা, সেইটার থেকে আসলে ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত অর্থনীতি এবং ব্যক্তিগত মালিকানা অনেক বেশি গুরুত্ব পায়। এটা মানে এই দুইটা জিনিস কিভাবে ডিল করবে আসলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলগুলো, এটা যদি একটু আপনি বলেন, কারণ এটা দৃষ্টান্তটা দুনিয়াতে আছে আর ক্লিয়ার। জি না, আমরা বলি সোশ্যালিজমের মূল কথাটা কি। আমি যেমন গতকালও একটা বড় বক্তৃতায় বললাম যে আমরা একটা আদর্শ পরিবার করতে চাই। একটা পরিবার যেমন আদর্শ, 18 কোটি মানুষের আদর্শ পরিবার চাই। সেটাকে আমরা সহজে বলি প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। আমি অন্যদিকে গেলাম না। সেই জায়গায় যেমন দেখেন, আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছি। আমরা কিন্তু বলেছি বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা মিশ্র অর্থনীতির ধারা দিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং আমাদের ইকোনমি কোশ্চেন, আমার এখানে কি বলে যে বহুদলীয় গণতন্ত্রের কোশ্চেন, এবং বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশেও আমরা মনে করি যখন আন্তর্জাতিক কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলোর মিটিং আমরা করি, যেমন আমি এবার যেতে পারিনি, এবার বৈরুতে হওয়ার কথা ছিল, ওরাই এটাকে স্টপ করেছে ওই যে হামলার কারণে। এর আগে আমি 2 বছর আগে কিউবাতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আজকে দুনিয়ার দেশগুলো, তো এখানে কিন্তু আপনি শুনে রাখেন সৌদি আরবের কমিউনিস্ট পার্টি এবং ইসরায়েলের কমিউনিস্ট পার্টিও ছিল, আমেরিকার কমিউনিস্ট পার্টিও ছিল, তো বটেই। তা সেইখানে আমরা মনে করি একটা দেশ তার বাস্তবতা বিবেচনা করতে হবে। তা আমাদের দেশের বাস্তবতা, আমি যে কথাগুলো বললাম যে আমরা এক্ষেত্রে বহুদলীয় গণতন্ত্র, মিশ্র অর্থনীতি, আমাদের দেশের যে সামাজিক মনস্তত্ত্ব, কালচার, সেগুলো বিবেচনা করেন। আমি এক কথা বলি, আপনার অনুষ্ঠানে আগেও বলেছিলাম, যেমন ধর্ম নিয়ে আমাদের বিরুদ্ধে আমরা মনে করি খুবই মিথ্যা প্রচার হয়। 1980 সালে আমাদের ডকুমেন্টে যে কথা বলা আছে পরিষ্কার আমরা বলেছি, আমাদের দেশের মানুষ অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে কথা আছে, আমাদেরও সংগ্রাম অনুরূপ, ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা আবার আসবো আপনার কাছে। আপনার কাছে যদি অনুরূপই হয় তাহলে ওইটা ফলো করেন না কেন? 90% এটা করে, তাহলে আর অনুরূপ হইলে আরেকটা কেন? এটা আমরা একটু শুনবো। মানে যদি ইসলাম ধর্মের অনুরূপই হয়, ইসলাম ধর্মের সাথে যদি আপনাদের কোনো কিছু সাংঘর্ষিক না থাকে, 90% মানুষ ইসলাম ধর্ম পছন্দ করতেছে বা ইসলাম ধর্ম অবলম্বন করতেছে, তো আপনারা ওইটাই অবলম্বন করেন। এইটা কেন আপনাদেরকে একটা মানে একজন 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 জর্মন লোককে বা একটা অন্য লোককে আপনার ফলো করতে হবে? সেটা আমরা আপনার কাছে একটু শুনবো। জনাব ফাহাম আব্দুল সালাম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি আছে। যদি আপনি ফেসবুক স্ট্যাটাসে এটা খুব চমৎকারভাবে এটা তুলে ধরেছেন, অনেকে আপনার লেখা শেয়ারও করেছেন। আমরা এই দর্শকদের জন্য প্রশ্ন করতেছি যে আপনি এই দাবির সাথে একমত কিনা। গত 3 যুগে আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক যে দ্বৈরথ, আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হবে বলে আপনি মনে করেন? যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? এবং দেখেন, আমি আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন। সেটা হচ্ছে গিয়ে এই নিষিদ্ধটা কে করবে। আমি ফান্ডামেন্টালি এই কথাটা বিশ্বাস করি, আগেও বলেছি, জামাত নিষিদ্ধ করার সময় বলেছি, এখনো বলছি, যে বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না, বা সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে। এইটা কোনোভাবেই তাদের এই ক্ষমতাটা থাকা উচিত না, আমি এই জায়গা থেকে বলছি। এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, গণভোট করেন, লেট পিপল ডিসাইড। কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন, মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই ফ্যাসিস্ট হয়ে যাও, তাই না? তাদের কনস্টিটিউশনের সাথে সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট নাই। যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন। কিন্তু তারা যেই অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক, তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আমি এটা চাই না। ওকে। আর আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে হতে পারে? আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি। কেন? আওয়ামী লীগ একটা শেখ মুজিবুর রহমানের যে পরিবার, এটা একটা ডাকাত পরিবারটাই। অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা
ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি, এবং এই দখল ভিত্তিক রাজনীতিতে আপনার লয়্যালটি যে আওয়ামী লীগের লোক তাদেরকে সুবিধা দেওয়া হবে, আপনি একটু ক্লায়েন্ট মানে একটু সুইপিং কমেন্ট করছেন কিনা, মানে এই কথা তো আসলে মানে বড় রাজনৈতিক দল বিএনপি নিয়েও আসলে হয়তো বলা যেতে পারে। আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। আপনি তো নিশ্চয়ই শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছি। জি হ্যাঁ, উনি 1950-60-এর দশকে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, রাইট? এই পরিবারের প্রত্যেকে, কাজের লোক সহ এভরিওয়ান কোটি কোটি টাকার মালিক। আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখান যে কোটিপতি না। আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে বলি। 1950 সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে 2024 সালে এসে তাদের মধ্যে অন্তত 50 জন কোটিপতি হয় নাই এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছেন, মানে তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না। আমার বাবা, জি, আমি তো কোটিপতি না, আমার বাবা তো খুব ভালো চাকরি করত। এখন আপনার মতো এরকম যিনি আছেন শেখ পরিবারের লোক, তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে, সে হয়তো কোটিপতি না হইতে পারে। That is not true. That is not true. আচ্ছা ঠিক আছে, না এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে, এটা আপনি মেনে নিলাম। কিন্তু আসলে তাদের তো কোনো এটার মধ্যে তো কোনো, তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না। তারা যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো তাহলে আমি আপনার সাথে একমত হতাম। কেউ ইন্ডাস্ট্রি করেছেন, ব্যবসা করেছেন। তো আসলে মানে বাংলাদেশ তো 1950 সালের পরে যদি আপনি আসলে 2024 পর্যন্ত, এটা খুবই সংকটজনক। যারা ফাহাম আব্দুল সালাম, এই যে আমি এই কথাগুলি বলতেছি, আমাকে একটা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে, যাই হোক আমি আলাপটার থেকে নিজেকে প্রত্যাহার করি, এটাই ভালো। তবে আমি আমার মানে এটাকে কি বলে যে একটু 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 2 পয়সা দিয়ে রাখলাম আর কি, যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্যগুলির মতো পছন্দ হয় না। আমি একটু জানাব, কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে, জি, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কিরকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে। অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, এই যে গণবিকার, এই যে সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে, এখান থেকে বের হতে হবে। এবং এখান থেকে বের হওয়ার জন্য আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে। আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, মানে এটা কোনো না কোনো ফর্মে হবে। এবং জামাত, এই 3 পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত। ওকে, আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন। এবং আমি সেই জায়গা থেকে আসছি। রুহিন ভাই, আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতেছি সেটি মানে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে, আসলে আপনাদের সাথে খুব কাঠামোবদ্ধ আলোচনা করতে পারি নাই, এটার একটা ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতেছি। খুব দ্রুত যদি একটু বলা যায় যে আপনি দেখবেন যে আমাদের সংবিধানে থাকা রাষ্ট্রের 4টা মূলনীতি আছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এগুলিকে মুজিববাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারা এগুলিকে সংস্কারের আওতায় আনতে চায়। তাদের সঙ্গে আপনি একমত কিনা? সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন? আপনাদের প্রস্তাব বা সুপারিশ কি? রহিম ভাই, আপনার কাছে এটা শুনে আমি আবার ফাহামকেও এটা শুনতে চাই যে 4টা মূলনীতি। হ্যাঁ, এটা বলার আগে যে প্রশ্ন করে গেছেন এক কথায় উত্তর দেই। মানে এটা হচ্ছে কি, আমরা বলেছি যে ধর্মে যে কথাগুলো আছে তাদের আমাদের সাথে কোনো সাংঘর্ষিক না। কিন্তু আপনি দেখেন, এইটা হচ্ছে ডিপেন্ড করে কোন ইকোনমিক পলিসি আমরা চালাচ্ছি। আপনি আপনার আলোচনায় বললেন যে মুসলিম দেশগুলো তারা কোন ধরনের কি বলে যে অর্থনীতি তারা করছে, তারা ব্যক্তিগত অর্থনীতিটাই প্রধান, সামষ্টিক অর্থনীতি তারা ফলো করে না। কিন্তু আমরা মনে করি সামষ্টিক অর্থনীতি ফলো করতে গেলেই আপনি যেভাবেই যে একটা ধর্মের কথা বলে যেখানে বলছেন, ওই ধরনের কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থাটা পৃথিবীর কোনো দেশে আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে এক একটা দেশের বাস্তবতা অনুযায়ী তার মালিকানার গুলো বিবেচনা করে একটা সামষ্টিক অর্থনীতির ধারায় যেতে হবে। এইটা হচ্ছে আমাদের কথা। সুতরাং সেই জন্যই আমরা সোশ্যালিজমের এই ধারাকে ফলো করি। এবার আপনি দ্বিতীয় যেটা বলেছেন, এই কথা আমাদের সুস্পষ্ট বক্তব্য। প্রথম কথা, আমাদের দেশের সংবিধান, এটা মনে রাখা দরকার, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত। এবং আমি আপনাকে একটা তথ্য বলতে চাই যে আমি চাইলে পরে পাঠিয়ে দেব। 1972 সালের 10ই অক্টোবর আমরা তৎকালীন 6 পাতা, আমি আজকে একটু রিভিজিট করছিলাম, আমরা কিন্তু তৎকালীন ওই সংবিধানের কি অসম্পূর্ণতা আছে দূর করা দরকার আমরা কিন্তু তখন বলেছিলাম, এবং বলেছিলাম যে এইগুলো আলাপ আলোচনা করা দরকার। তৎকালীন ছাত্র ইউনিয়ন এবং মহিলা পরিষদ আলাদাও তাদের বক্তব্য উত্থাপন করেছিল, সেটা সরকার মানে নাই। আমরা মনে করি তারপরে যেভাবে কাটাছেড়া হয়েছে, এই সংবিধানের অসম্পূর্ণতা আছে, সুতরাং অসম্পূর্ণতা দূর করে সংবিধানের সম্পূর্ণতা আনতে হবে। এইখানে পুনর্লিখনের নামে
যেটা এটা প্রয়োজন নাই এবং ঠিক রাখতে হবে। আমরা আমাদের প্রিন্স ভাই আমার সংবিধান পাঠ আমি আপনাকে বলি, 1972 সালে বাংলাদেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান নেওয়া হলো এবং এই 53 বছরে একবারও সেই সর্বশ্রেষ্ঠ সংবিধানের কোনো কিছুই অনুসরণ করা হলো না। 2 লাইনে এটা হচ্ছে আমার পাঠ। এটা থাকলেই কি না থাকলেই কি না, সেটা আমি অস্বীকার করছি না। এটা নির্ভর করে কারা ক্ষমতায় আছে, তারা পরিচালনা করছে এবং মানুষের চেতনার স্তর কি, তার উপরে নির্ভর করে এই দুইটা জিনিস আমরা মনে করি। আমি আবার রিপিট করি যে কারা রাষ্ট্র ক্ষমতা আছে, তারা কি দায়িত্ব পালন করছে, আর হচ্ছে মানুষের চেতনার স্তর এবং তারা কি আদায় করে নেবে, এইটার উপরে নির্ভর করে। কিন্তু আমরা বলতে চাইছি যে মূল ভিত্তি ধ্বংস করার যে এইটা চলবে না, বরঞ্চ আমরা দেখছি যারা ছুঁড়ে ফেলতে চায়, যারা নতুন সংবিধান বলতে চায় না, গণতন্ত্র বলতে চায়, তারা প্রকারান্তরে অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকে হয়তো ইনোসেন্ট জায়গাতে বলছে, তারা আসলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এই কথাগুলো বলছে। কেউ কেউ বলছেন এটা হচ্ছে কোনো বিশেষ দলের সংবিধান। এইটা আসলে একেবারেই ঠিক কথা না। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান, তার যে অসম্পূর্ণতা আছে এবং বর্তমান বাস্তবতায় সেটাকে সংযোজন করে এটা আগাতে হবে, সেটাই হচ্ছে আমাদের প্রধান বক্তব্য। প্রিন্স ভাই, আপনার ভরসায় 1 মিনিটে উত্তরটা জানতে চাইবো যে যদিও এটা খুবই জাতীয়তাবাদের ফেসিবাদের তফাৎ কি আসলে, এবং গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা থাকার দরকার কি? না, এক কথায় বলি, জাতীয়তাবাদে উগ্র জাতীয়তাবাদ আর উগ্র জাতীয়তাবাদ আসলে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। যদি এক কথায় শুনতে চান, উগ্র জাতীয়তাবাদ ফ্যাসিবাদে রূপান্তরিত হয়, এটা মনে রাখতে হবে। জাতীয়তাবাদ জিনিসটা তো উগ্র, জাতীয়তাবাদ জিনিসটা তো উগ্র প্রিন্স ভাই। না, আবার প্রগতিশীল না, জাতীয়তাবাদের ওই এক কথায় উত্তর কঠিন। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা থাকার দরকার না, ঠিক আছে। আমি খালি এইটুকু বলি, এক একটা সময় তার রূপ, এক একটা সময় জাতীয়তাবাদ এক একটা সময় রূপ এক এক রকম হয়, এটা দুনিয়ার ইতিহাস দেখলে হয়। হ্যাঁ, এটা আপনি বলেছেন যে গণতন্ত্র থাকলে আর সমাজতন্ত্র দরকার কি। বিশেষ করে সমাজতন্ত্রটাকে যদি আমরা সহজে বুঝতে চাই, তাহলে সেটি একটা যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে, সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই কিন্তু গণতন্ত্রের থেকে আর একটু যুক্ত করার কথাটা আপনি বলতে পারেন। প্রকারান্তর উল্টাও বলতে পারেন যে সমাজতন্ত্র যদি পুরো কাজ হয়ে যায় তাহলে তো আর গণতন্ত্র না। আমি উল্টাটা বলতে রাজি আছি, কিন্তু দুইটা কেন থাকবে আমি এটা বুঝি না। কিন্তু আমি বলছি গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি কোন অর্থনৈতিক ব্যবস্থা করতে চাইছেন সেটা সামনে আসে না বলেই সমাজতন্ত্র মানে হচ্ছে একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার কথাটাই প্রধানত চলে আসে। এই বিবেচনায় সমাজতন্ত্র থাকাটা দরকার বলেই আমরা মনে করি। প্রিন্স ভাই, থ্যাংক ইউ। আমি একটু বিশিষ্ট বিতার্কিক মানে সাবেক তার কাছে আসতে চাই, কারণ মানে সময়ের দোহাই দিয়ে যে 100 সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের জন্য আছে। আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই 4 মূলনীতি থাকার দরকার কি, এবং সেটা এটা একটা স্টুপিড থিং, অ্যাবসলিউটলি স্টুপিড থিং, এবং এই কাজটা যারা করেছে তাদের কোনো আইডিয়াই ছিল না তারা কি করছে। কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল, ধরেন গণতন্ত্র আছে, গণতন্ত্রে মানে ইনভায়োলেবিলিটি অফ প্রাইভেট প্রপার্টি আছে, সেটা একটা জিনিস। আর সেখানে সমাজতন্ত্রে যদি আপনি ন্যাশনালাইজ করেন, ধরেন আপনার সেই মানে সেই স্টুপিডিটির তালিকায় কি যারা সমাজতন্ত্রের মানে তৈরি করেছিলেন সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার, এখন আসছি না। এখন আপনি যখন বললেন যে বাংলাদেশের মূলনীতি এই 4টা, জি, তো যখন এটা কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা, তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, এর কোনো দিক নির্দেশনা নেই। যখন সমাজতান্ত্রিক ভাবে আপনি বেক্সিমকে প্রাইভেটাইজ করা, ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আসেন, তাহলে আপনি প্রাইভেট প্রপার্টি সরকার কেড়ে নিতে পারবেন। এখন এটা যদি আপনি মামলা করেন, সরকার যদি করতে চায়, সরকার দুটো কাজই রাস্তা ওপেন রাখছে, কিন্তু কনফ্লিক্ট করলে আপনি কোর্ট অফ লতে গিয়ে কিভাবে বলবেন যে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কেউ জানে না। এটা খুব ইন্টারেস্টিং। আমি একটা সেকেন্ড আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটি আপনি জানেন যে চ্যানেল 24 দেখায়। চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য এখন চলে যাবে। আমরা থাকবো, আমরা আরো কিছুক্ষণ এই আলোচনাটা কন্টিনিউ করব। আপনাকে থামাচ্ছি, কিন্তু আপনি একটু যদি কম সময়ের মধ্যে এটা শেষ করেন। চ্যানেল 24 তাদের টপ অফ আওয়ার নিউজে চলে যাচ্ছে। জি, আমার কথা হচ্ছে ভেরি সিম্পল, যে একটা রাষ্ট্রের মূলনীতি কি এটা বলার জায়গা সংবিধান না। কোথায় বলবে কোথায় তাহলে? এটা কোনো বলার দরকার নাই, আপনার কোনো বলার এত বইলেও তো না, কিন্তু এতবার বইলাও তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ পৃথিবীর শ্রেষ্ঠ 4টা শব্দ আমাদের কাছে কোনো মানেই তৈরি করে না। এত বলার পর না আমাদের নেতাদের কাছে করছে, না শেখ মুজিবুর রহমানের কাছে করছে, না জিয়াউর রহমানের কাছে করছে, কারো কাছে তো করে নাই, না খালেদা জিয়ার কাছে করছে, না শেখ হাসিনার কাছে করছে। So why do you put it?
দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মানে আমি তো এই পর্যন্ত জীবনে সংবিধানের ব্যবহৃত হইতে দেখলাম না কোর্টের মধ্যে আইনি প্যাচ লাগানো ছাড়া। রাষ্ট্র পরিচালনা সংবিধানের কোনো ভূমিকা নাই। রাষ্ট্র পরিচালনা হচ্ছে বেগম খালেদা জিয়া যা বলবেন তা, এবং শেখ হাসিনা যা বলেছেন তা। খালেদা জিয়া ওরকম মানুষ নন, আমি জেনে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খালেদা জিয়া ওরকম মানুষ নন। আমরা নিশ্চয়ই আবার দেখবো ওনাকেও। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যার যতটুকু ফাংশন করতে লাগে অতটুকু দেওয়া এনাফ। ওকে, এত অপ্রয়োজনীয় কথা বাংলাদেশের সংবিধানে আছে, এটা চিন্তার বাইরে। আচ্ছা, আমরা মনে হয় যে দুইটা আলোচনায় শুনলাম। এইবার আমি ফার্ম থেকে শুরু করি। ফার্ম বললে তারপর আমরা আবার একটু প্রিন্স ভাইকে শুনবো। রাষ্ট্রে নানা বিষয়ে সংস্কারের কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। নানা বিষয় আপনি জানেন যে এগুলি যদি এই সরকারই বাস্তবায়ন করতে চায় এবং পরবর্তী সরকারের যদি এটা পছন্দ না হয় তাহলে এটা ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এই বাস্তবায়ন করলে একটা ছুঁড়ে ফেলার ভয় থাকে, আরেকটা হচ্ছে যে এই বাস্তবায়ন করলে সময় অনেক বেশি লাগতে পারে। তো আপনি কি জনাব ফার্ম আব্দুল সালাম, আপনি কি আগে সংস্কার চান নাকি দ্রুত ইলেকশন চান, যে পলিটিক্যাল গভর্নমেন্ট বা যাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে তারাই এগুলি আসলে বাস্তবায়ন করুক? আমি রিয়ালিটি হচ্ছে যে সংবিধানের আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি এটা ৩-৬ মাসে হবে না। অনেকগুলো সংস্কার করতে, যেমন ধরেন গুম কমিশন তৈরি করা হয়েছে। আপনার কি মনে হয় যে এটা ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে? হবে না, সম্ভব না। এটা আপনার সময় লাগবে, অনেকগুলো সংস্কার করতে অনেক সময় লাগবে। এখন যেটা প্রয়োজন আমাদের জন্য, আই এম কনফিডেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে মেইন 3টা পলিটিক্যাল স্টেক হোল্ডার বাংলাদেশে আছে, অর্থাৎ ছাত্র, জামাত এবং বিএনপি, এই 3জনকে নিয়ে তাদের একটা ডায়ালগের মধ্যে যাওয়া উচিত যে লুক, উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস, এবং তুমি আমাদেরকে বলো যে তোমরা এই সংস্কার মানবা। এবং সম্ভবত যখন ডিসেম্বরের সংস্কারের পূর্ণ একটা আমরা রূপরেখা পাবো যে কি কি সংস্কার তারা চান, তখন এই ডায়ালগটা হতে পারে যে ওকে, দিজ আর দ্য থিংস দ্যাট উই ওয়ান্ট, বেয়ার মিনিমাম, এন্ড ইউ প্রমিস আস যে তোমরা যদি সরকারে যাও, যেই সরকারে যাক, জামাত, বিএনপি, ছাত্র, যেই সরকারে যাক, তোমরা এই জিনিসগুলো এট দ্য লিস্ট বটম লাইন তোমরা ফুলফিল করবা। এবং আমার মনে হয় যে বিএনপি, জামাত এবং ছাত্র সবাই এই ব্যাপারে আগ্রহী। ওকে, সো মানে হ্যাঁ, জনাব রহিন হোসেন প্রিন্স, রাষ্ট্রের নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চায়। এইটা আসলে তাদের মেয়াদ দীর্ঘ করতে পারে, আবার এই ঝুঁকিও থেকে যাচ্ছে যে পরবর্তীকালে যখন সরকার আসবে তারা এটি বাদ দিয়ে দিতে পারে। আপনি কি চান আসলে, বা আপনি কি মনে করেন? কথা হচ্ছে যে সংস্কার কি পুরোটা সম্পন্ন করা যায় তৈরি করলে? এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বগুলো নাই। তারা যেটা করার, এইবারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু গঠিত, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, কি কি করণীয়, সেইটা তারা ঐক্যমতের ভিত্তিতে তারা একটা রূপরেখা তৈরি করতে পারে। তৈরি করে কোনোটা যদি পারে সূচনা করবে, না হলে না। কিন্তু প্রধান সংস্কারের কাজ করতে হবে নির্বাচন ব্যবস্থার, এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচনের দিকে যেতে হবে। এটাই প্রধান কাজ। সেইটা না করে যদি তারা নানা ধরনের সংস্কারের কথা ওইভাবে করার চেষ্টা করেন, সেটা তারা পারবে না, সম্ভব নয়। এক্ষেত্রে আমি আবার চলে আসি এই যে প্রধান উপদেষ্টার কথাই। এই গত মাসের 5 তারিখে যখন ওনার সাথে আমরা বৈঠক করলাম, আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে সংস্কারের কথাগুলো বলছেন, তো ওনারা তো বলছেন 3 মাস পরে কথা বলবেন, তাদের রাজনৈতিক দলগুলোর সাথে, এবং কর্মশালা করবেন। তো এই যে স্টাইলের কর্মশালা দিয়ে তো রাজনৈতিক দলকে আস্থা নিতে পারবেন না। উনি প্রথম বললেন যে না, কেন তা হবে, এখনই কাজ শুরু করবে, কিন্তু সেটা হলো না। 2 নম্বর, আমরা বিশেষ করে সংবিধান কোশ্চেন নিয়ে যখন কথা বললাম, উনি পরিষ্কার আমাদেরকে বলেছেন, আশা করি সেটা রক্ষিত হবে, এবং ওনার ওইখানে যারা ছিলেন তারাও দ্বিমত করে বললেন যে সংবিধান নিয়ে আপনাদের কথা আপনারা বলেন, অন্যদের কথা অন্যরা বলুক, যতটুকু ঐক্যমত্য হয় সেটুকু আমরা গ্রহণ করব। যদি কোনো পয়েন্টে দেখি সামান্য ফারাক আছে, আলোচনা করে চেষ্টা করব ঐক্যমতের ভিত্তিতে এটা করার জন্য, নাহলে হবে না। যতটুকু ঐক্যমত, প্রিন্স ভাই, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল ঐক্যমত্য সংবিধান সংস্কারের বিষয়ে? আমরা ঐক্যমত্য হইতে পারি না, আপনি আর আমি কোন রঙের পাঞ্জাবি পরবো? না না, কিন্তু কিছু কিছু জায়গায় আমি মনে করি সম্ভব। কিছু আমি বলেছি, শোনেন, ঐক্যমতের প্রশ্ন খালি যেটা বললাম, ধরেন কথার কথা, আপনি এক্স একটা দল 40টা বললো, আর ওয়াই 30টা বললো, অন্য দল 60টা বললো, তার মধ্যে 5টা ঐক্যমত্য যদি হয় সেটুকু আপনি করবেন। বা কথার কথা দেখা গেল এটা শেডের ডিফারেন্স আছে, ওনার কথা অনুযায়ী যতটুকু হয় ওইটুকু আপনি করবেন। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো আপনি আজ রেকমেন্ডেশন হিসেবে রেখে ওকে, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে
তারাই দায়িত্ব পালন করবে। ডেমোক্রেসিতে তো এর তো কোনো অল্টারনেট জায়গা নেই, সেটাই কিন্তু করতে হবে আপনাকে। ফ্যান্টাস্টিক। আমার কাছে অবশ্য মনে হইতেছে যে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা এই 111 এর সরকার হোক আর এই সরকারে হোক, কাজ কারবার দেখলাম আর 1001 আরব রজনীর কথা মনে পড়ে। একটা গল্পের পর আরেকটা গল্প করে একটা 1000 রাত পর্যন্ত এটা দীর্ঘ করার একটা জায়গা, এটা আমার মনে পড়ে। আমি যাই না, আই মে বি রং, কিন্তু আমি শেষ কথা কইতেছি হচ্ছে যে শেষ প্রশ্ন ফাহামের থেকে আমি প্রশ্নটা করতে চাই, 1-2 বাক্যে হয়তো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। প্রিন্স ভাই কয়েকটি প্রশ্ন করতেছে যে আইডিয়ালি ফাহাম আব্দুল সালাম কবে জনাব সালাম কবে আসলে নির্বাচন হওয়া উচিত, এই সরকারের কবে নির্বাচন ঘোষণা করা উচিত, এবং পাশাপাশি আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে কি জুন থেকে অক্টোবরের মধ্যে, আগামী বছর জুন থেকে অক্টোবরের মধ্যে, এবং নির্বাচনের যে ভোটার তালিকা সেটা সংস্কার করা উচিত কিনা? আমার এই কথা বলার মতন জ্ঞান নাই। ওকে প্রিন্স ভাই, একদম আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ফাহাম আব্দুল সালাম বলেছেন, আপনি সেটি যদি বলেন, এবং নির্বাচনের যে ভোটার তালিকা সেটি সংস্কার করা উচিত কিনা, সেটাতে আসলে 9 মাসের মতো সময় লাগবে আমাদেরকে অন্যরা বলেছেন। না, আমি দুইটা বলি। আমাদের কাছে যে তথ্য আমিও কংক্রিট জানি না, কিন্তু সাধারণভাবে যেটা বলছে চিন্তকরা বা আমরা যতটুকু খবর রাখি, এইটা খুব মেজর সংশোধনের প্রয়োজন নাই বলেই এইখানে মনে করে, আমিও সাধারণভাবে তাই মনে করি। সুতরাং নির্বাচন এটা আগামী বছরের দ্রুততম সময় বলতে যদি আলোচনা করে বললেই ভালো, কিন্তু আমি মনে করি যে এইখানে যে ডেডলাইনের কথা বলেছেন তার আগেই বাংলাদেশে সম্ভব বলে মনে করি, যদি ওনাদের আন্তরিকতা থাকে। না হলে আপনি যে আরব রজনীর গল্প বললেন, ওই রকম যদি সিমটম দেখি, তাহলে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আমাদের বোধহয় এই পয়েন্ট নিয়ে একটা আন্দোলনের মধ্যেই ঢুকতে হবে, এটার কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। সেটা এই সরকারকে শুরুতে যে কোশ্চেনটা করেছিলেন যে আমরা তাকে সমর্থন করে ভালোভাবে চাই কিনা, তা সমর্থন করে যদি ভালোভাবে তারা দায়িত্ব হস্তান্তর করতে চায়, তাহলেও আমার মনে হয় ওই কাজটার দিকে তাদেরকে কি বলে নজর দেওয়ার জন্য বাধ্য করা দরকার বলেই আমি মনে করি। আমার মনে হয় যে এই সরকারের যেমন এই আরব রজনী হওয়া উচিত না, এবং আন্দোলনগুলিও খুব ঈদের পর হবে এরকমও ধারণা করা উচিত না। আমরা নিশ্চয়ই সেগুলিকে